আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটি আর্থিক প্রতারণার অভিযোগ, আর সেই মামলা তদন্তে এবার ইডি স্ক্যানারে কলকাতার এক ব্যবসায়ী। সূত্রে খবর, তদন্তে তার বাড়ি যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম। ভেঙে খান খান যখন তৃণমূল কংগ্রেস, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন বাবুল সুপ্রিয়। বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পথ ছেড়ে দিন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে। 21শে জুলাই দিদির মঞ্চেই থাকবো। আশা করি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন শুভেন্দু অধিকারী, বলছেন বাবুল সুপ্রিয়। তৃণমূলে এসে তিনি জিতলেন, ফের মন্ত্রী হলেন। তারপর এই মুহূর্তে তৃণমূলের রাজ্যসভা সদস্য। কোথাও মন খারাপ লাগছে? হ্যাঁ, দিদির জন্য তো ডেফিনেটলি মন খারাপ লাগছে। তার কারণ যাদেরকে উনি একদম আঙুল ধরে একদম তুলে এনেছিলেন, মানে অগাধ বিশ্বাস করেছিলেন, তারা হঠাৎ যার ছবি, যাদের সব কিছু মানে এছাড়া আর কোনো গতি নেই পশ্চিমবঙ্গে, মানুষ নইলে বিভিন্নভাবে সমস্ত ধর্মের মানুষ এদিক ওদিক হয়ে যাবে, এই বলে যারা ভোটে জিতলেন, তারা যদি এখন জিজ্ঞেস করে কে তৃণমূলের বিধায়ক থাকাকালীন যদি কে তৃণমূল জিজ্ঞেস করে, তাহলে ডেফিনেটলি কোথাও না কোথাও একটা খারাপ তো লাগে। আমার মনে হয় যে তারা যদি এতটাই বলছেন, তাহলে পদটা ছেড়ে দিন। পদটা ছেড়ে দিয়ে আপনাদের কনফিডেন্স, দেখুন সব কাজ যে করে দেওয়া যায় তা তো নয়, কিন্তু কোনো বিধায়ক যদি কাজ করার চেষ্টাও করে, সেটাও কিন্তু মানুষ দেখেছে। হ্যাঁ, ও চেষ্টা করেছিল। আসানসোলে কি আমি সব করতে পেরেছিলাম? পারিনি। আমি কি হিন্দুস্তান কেবলস খুলতে পেরেছিলাম? পারিনি। কিন্তু সেখানকার মানুষও কিন্তু ক্ষমা করে দিয়েছিল, কারণ দেখেছিল আমি যে ভীষণভাবে চেষ্টা করেছি। তো তাদের যদি মনে হয় যে তারা এলাকায় তারা ভীষণ পপুলার, তাহলে তারা যে পার্টির দিকে গেছে সেই পার্টির টিকিটে তারা দাঁড়াক, জিতে আবার সমমহিমায় ফিরুক। বিজেপিতে যাব না এই কথাটা আমি আবার বলছি, যেটা কেন আমি বলবো, এটা ওরা কি আমার জন্য মালা নিয়ে ওয়েট করছে? না, আমি মালা কিনেছি। কাজে আমি কোনো কিছু বলতেই চাই না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে থাকবো। আমার 6 বছর আমি খুব শান্তভাবে পার্লামেন্টে কিছু ভালো ইস্যু তুলে, ওই সিঙ্গারা জিলিপি নিয়ে রাঘব চাড্ডা হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আমি যেগুলো আমার মনে হবে, যেরকম নেত্রী আমাকে বলবেন যে ইস্যুটা ওঠাও, সেগুলো করব। এবং ঋতব্রত শিবির বা যে নতুন শিবিরটা তৈরি হয়েছে, যারা দাবি করছে আমরাই তৃণমূল, তাদের সাথে কোনো যোগাযোগ না। 21শে জুলাই কোন মঞ্চে থাকবে? একজনের সঙ্গে দেখা হয়েছিল, বাট তারা ঠিক কেন জানি না চোখে চোখ মেলাতেই পারছে না। 21শে জুলাই কোথায় থাকবেন? দিদির সঙ্গেই থাকবো, অ্যাবসলিউটলি দিদির সঙ্গেই থাকবো। এটাও বলবো যে আরেকটা ব্যাপার আমরা উদ্গ্রীবভাবে দেখছি, যে শুভেন্দু প্রথম থেকেই কিন্তু বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুরু থেকেই বলছেন যে যারা ভ্রষ্টাচার করেছেন তারা কেউ ছাড় পাবেন না। তো এই যারা মানে এই যে জাম্পগুলো করছেন, তাদের মধ্যে যে সমস্ত দাগি যারা আছেন তারা ছাড় পান না, তাদের করাপশনটা কার্পেটের তলায় চলে যাবে, এইটা দেখার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মানুষও খুব উদ্গ্রীব হয়ে আছে। এবং এটা শুধু পশ্চিমবঙ্গ না, এখন সারা ভারতবর্ষের মানুষ পলিটিক্স দেখে না, তারা পলিটিক্স নিয়ে সবাই খুব অ্যাওয়্যার, ইয়াংস্টার থেকে আরম্ভ করে সবাই খুব অ্যাওয়্যার। বাবুল সুপ্রিয় কিছু সময় বিজেপি করেছেন, জানেন বিজেপি সেটা মানবে না। ল উইল টেক ইটস ওন কোর্স। কে ঋতব্রত করে, কে কালীঘাট করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, এটা প্রশ্ন নয়। সে যদি অপরাধের সঙ্গে যুক্ত থাকে, তার যদি সিন্ডিকেট রাজ থাকে, সে যদি বেআইনিভাবে কারুর বাড়ি দখল করে, সরকার প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটাই স্বাভাবিক, এটাই কাম্য, এবং নিচ্ছেও। তার প্রমাণও আছে। অলরেডি ইতিমধ্যে বিভিন্ন শিবির বদল করা হচ্ছে বা করার চেষ্টা করেছে, কিন্তু এরকম ব্যক্তিদেরও পুলিশ গ্রেপ্তার করেছে। ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, আর এই অবস্থায় চাঞ্চল্যকর দাবি করলেন এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা 200 জন বিধায়ককে জিতিয়ে আনলেও সরকার গড়তে পারতেন না। সরকার ওরাই গড়ত, কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যেত এরা। যা হয়েছে ভালো হয়েছে, মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিজেপি আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের দলের অনেকের হাত রয়েছে, যারা ভেতরে বিজেপি। আমরা তখন ধরতে পারিনি, বুঝতে পারিনি, কিন্তু যেই নির্বাচন হয়ে গেছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এবং আজও বলে যাচ্ছি, যদি মমতাদি 200 খানা এমএলএ হয়ে নিয়ে আসতো না, সরকার করতে পারতো না। সরকার ওরাই করতো। কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যেত এরা। তাই যা হয়েছে ভালো হয়েছে।
শুরুটা হয়েছিল কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহাদের নিয়ে ৮০ জন বিধায়কদের মধ্যে ৬০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে তারা আলাদা শিবির তৈরি করেন। তারপর একে একেই অনেকেই নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ২০০ জন বিধায়ককে জিতিয়ে আনতেন তাহলেও তারা সরকার গড়তে পারতেন না, কারণ কোটি কোটি টাকায় তারা বিক্রি হয়ে গিয়েছেন। আর এই নিয়ে বিধায়ক আখরুজ্জামান কি বলেছেন শোনাবো। আমরা টিকিটের জন্য লয়, আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা দলবদ্ধ যারা আছি সকলে যে আগামী দিনে বিধায়ক হব বা নির্বাচনে লড়াই করব, এটা আমাদের লক্ষ্য নয়। আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। পরিষদীয় দল এবং সংসদীয় দল দুটোই কিন্তু ভেঙে খান খান। একদিকে সাংসদরা, বিদ্রোহী সাংসদরা যেরকম এনসিপিআইতে যোগদান করেছেন, অন্যদিকে কালীঘাট তৃণমূল ভেঙে কিন্তু ঋতব্রত শিবিরেও গিয়েছেন একাধিক বিধায়ক। আর গতকাল সেই বিদ্রোহীদের চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দলে ফিরুন, আমি ইস্তফা দেব। আপনারা দলে ফিরে এলে ১ ঘন্টার মধ্যে ইস্তফা দেব, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে ২৪-এ যে তৃণমূল কংগ্রেস ২৯টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি ১ ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। মদন মিত্র থেকে শুরু করে অনুব্রত মণ্ডল বা তাপস চট্টোপাধ্যায় বা সম্প্রতি মুখ খুলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেরই নিশানায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেরকম হিটলারের সঙ্গে তুলনা করেছেন, একাধিক নেতা নেত্রীরা তারা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তারা দল ছেড়েছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পাল্টা মুখ খুলে এবার বলছেন যে আপনারা দলে ফিরে আসুন, ১ ঘন্টার মধ্যে ইস্তফা দেব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে শোনাবো। যে লুটেরারা চলে গেছে ভয়ে, তো সেই লুটেরাদেরই ফিরত আসতে বলছেন। প্রথম কথা, মন্তব্যটা স্ববিরোধী। গতকাল কি বলেছেন তাল রাখতে পারছেন না, মাথা ঠিক নেই। 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। 4 মে যখন ওখানে হচ্ছে স্ট্যান্ডিং ওভেশন নিয়েছিলেন, 80 বছরের ওপরের যে এমএলএরা উঠে দাঁড়াতে হয়েছিল তাদের, আজ আপনার পিসি বলেছে স্ট্যান্ডিং ওভেশন দিতে, আপনার তো উচিত ছিল। ন্যূনতম লজ্জা যে নেই তার প্রমাণ হচ্ছে তখন স্ট্যান্ডিং ওভেশনটা নিয়েছিলেন। বার্ষিক যে বিপুল পরিমাণ সুদ, ব্যাংকের টাকা থেকে যে সুদ আসে, সেই সুদ কোথায়, কার জন্য খরচ হয়েছে? সেই সুদ কি সাধারণ কর্মীরা হচ্ছে তাদের জন্য খরচ হয়েছে? এমনি একটা 4 টাকার, প্রতি 4 টাকা স্পেন্ডিং এর 1 টাকা ওনার আকাশ ভ্রমণের জন্য ব্যবহার হয়েছে। ওনার প্রাইভেট ফ্লাইট কিনেছেন, হেলিকপ্টার কিনেছেন, টাকা দিয়েছেন পার্টির অ্যাকাউন্ট থেকে, তারপর আবার সেই কোম্পানিকেই হচ্ছে ভাড়া দিচ্ছেন পার্টির অ্যাকাউন্ট থেকে। মানি লন্ডারিং এর, মানি সাইফনিং এর নতুন ভিস্টা খুলেছেন। এটা তো আমরা জানতে চাই, আমাদের তো জানাতে হবে যে এই টাকা কি ভাবে হচ্ছে খরচ হলো, কার জন্য খরচ হলো। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। 26-এর ফলাফলের দায় মেনে নিয়ে এতদিন পদত্যাগ করা উচিত ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে যারা মনে করছেন আমাকে নিয়ে সমস্যা তারা ফিরে আসুন, সেই সাংসদ বিধায়করা 1 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দিচ্ছি। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার সঙ্গে এটাও বলেছেন যে তাদের পক্ষে আসা মুশকিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাটা একটা বাহানা, ছুতো। তাদের অধিকাংশ তো যাচ্ছেন বাঁচতে। আমার তো মনে হয় এবারই তো আসল পরীক্ষা। তো যারা এখন অভিষেক ছুতো করছিলেন অথচ ফিরবেন না, প্রমাণ হয়ে যাবে তারা কিন্তু অন্য কিছুর জন্য ওদিকে গেছে না, সেখানেও বুলি আওড়াচ্ছে। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন যে এরকম চ্যালেঞ্জ উনি বারবার করেন, উনি নিজেই চান না যে সবাই দলে ফিরে আসুক। শোনাবো।
বহুবার এই ধরনের চ্যালেঞ্জ করেছিলেন। 19-এ বলেছিলেন যে অর্জুন সিং যদি জেতে উনি হাতের পাঞ্জা নাকি কেটে দেবেন। তারপরে বলেছিলেন দুর্নীতির যদি কোনো চার্জ বা ওনার বিরুদ্ধে কিছু আসে তাহলে উনি নাকি ফাঁসির মঞ্চ, কাউকে কিছু করতে হবে না, উনিই ফাঁসির মঞ্চ বানাবেন এবং তার সেখান থেকে ফাঁসি নিয়ে নেবেন। তো সমস্ত কিছুই হয়েছে, কোনোটাই উনি করেননি। তো ওনার কথাটা কে বিশ্বাস করবে আমি জানি না, সেটা ওরা তৃণমূলের ভেতরের ব্যাপার। কে বিশ্বাস করে যাবে, কে যাবে না, কে অভিষেকের হাত ধরবে ধরবে না, কে দিদির হাত ধরবে না, আমাদের জানা নেই। কিন্তু এটা কমসে কম আমি বলে দিচ্ছি যে ভোটের আগেও যেটা বলতাম যে তৃণমূলের শেষ পর্যন্ত পিসি আর ভাইপোই পড়ে থাকবে, আর কেউ থাকবে না, সেটা সত্যি হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।